নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদেরকে স্বাগত। আসল হেলথ ইজ আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ ইজ আসল। অ্যান্ড আমরা যেটা পরিকল্পনা নিয়েছি সেটা হচ্ছে আমরা আর্ট, সায়েন্স অ্যান্ড কমার্স অফ লাইফ বোঝার চেষ্টা করব। এবং সেখানে প্রথম আমাদের যে পদক্ষেপ হবে সেটা হচ্ছে বডিকে বোঝা, আমাদের দেহ মানে ফিজিক্যাল। দেন ইট ইজ মেন্টাল মানে মাইন্ডকে বোঝা, এবং মাইন্ড রিলেটেড যে ইস্যু দ্যাট ইজ স্ট্রেস আজকের দিনে খুব ইম্পর্ট্যান্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সোল। আসলের সোল টার্গেট ইজ সোল, SOUL। সুতরাং সেখান থেকে আমরা এখন যে আলোচনা করছিলাম, আগের বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি, এখনও আমরা করছি, সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, দ্যাট ইজ বডি। এবং সেই বডির মধ্যে আমরা আলোচনা করছি মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান ইন আওয়ার বডি, দ্যাট ইজ হার্ট। সেই হার্ট হেলথকে আমরা কীভাবে ভালো রাখতে পারবো, হার্টকে সুস্থ রাখতে পারলে আমরাও সুস্থ থাকব। তো হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ, এটা হচ্ছে আমাদের এখনকারের প্রয়াস। আমার একটি বই আছে, হার্ট ডিজিজ হাউ টু প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ। আপনারা সেটা দেখতে পারেন, পড়তে পারেন। সেখানেও দেয়া আছে আমরা কিভাবে হার্ট ডিজিজ প্রিভেন্ট করতে পারি, এবং যদি কারোর হার্ট ডিজিজ হয় তাহলে কিভাবে ম্যানেজ করতে পারি, সেটা পরের স্টেপে আসবে। আমরা এখন হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ এটা নিয়ে আলোচনা করছি। সুতরাং হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজে আমরা রুল 1, 2, 3, 4 এইভাবে যদি ভাবি, তাহলে ফার্স্ট রুল 1 হচ্ছে লুক বিফোর ইউ ইট। আমি আমার আগের ভিডিওতে এটা আলোচনা করেছি, লুক বিফোর ইউ ইট। আমরা যে খাবার টাবারগুলো খাচ্ছি তার ক্যালোরি সম্পর্কে আমাদের সম্যক ধারণা একটু থাকা উচিত, আর তার সাথে খাবারের যে বিভিন্ন ভ্যারাইটি আছে সেটা জানা উচিত। এবং পুরোটার ওপরে যেমন আমি বলেছি হেলদি ফুড আর আনহেলদি ফুড, এটা আমাদের বুঝতে হবে। হেলদি ফুডের মধ্যে গ্রিন লিফি ভেজিটেবল, ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবল, স্প্রাউটস, স্যালাডস, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। দিজ আর অল হেলদি ফুড। এবং আনহেলদি ফুডের মধ্যে আমরা যেমন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অ্যারেটেড বেভারেজেস যেমন সফট ড্রিঙ্ক বা আদার ড্রিঙ্কস অলসো, সেগুলো যতটা পারি অ্যাভয়েড করব। আর যে সমস্ত প্রিজারভেটিভ থাকে যে খাবারগুলোতে, সেগুলোকে পারলে আমরা অ্যাভয়েড করব। স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে আমাদের হোয়াট ইজ স্যাচুরেটেড ফ্যাট, হোয়াট ইজ আনস্যাচুরেটেড ফ্যাট, এটা একটু বুঝবো। এটা খুব সিম্পল, অনেকে এটা খুব কনফিউজ করেন, পুফা মুফা এই সমস্ত নানান নিয়ে বলতে থাকেন। পুফা অ্যাকচুয়ালি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মুফা হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অনেকে ভাবেন স্যাচুরেটেড ফ্যাটটা খাবো না, কিন্তু পুফা মুফাতে কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। কারণ হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে একটা ফ্যাটি অ্যাসিড চেনে একটা ফ্যাটি অ্যাসিড মলিকিউল অ্যাবসেন্ট আছে। তার মানে একটা রুমে ধরুন 50টা চেয়ার আছে, 49 জন লোক বসে আছে, একটা চেয়ার খালি আছে। এটা হলো মনো আনস্যাচুরেটেড। তার মানে 50টা চেয়ার ভর্তি থাকলে সেটাকে বলছি আমরা স্যাচুরেটেড ফ্যাট। যদি 49টা হলো তাহলে মনো আনস্যাচুরেটেড। আর ধরুন 2-3টে চেয়ার ফাঁকা আছে, 4টে চেয়ার ফাঁকা আছে, তাহলে সেটাকে আমরা বললাম পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো আপনার বাড়িতে যদি কাজের লোক রাখতে চান, আপনি বললেন ডাক্তারবাবু আমাকে একটা কাজের লোক দিন, আমি আপনাকে 3টি ছেলে দিলাম। একটি ছেলে 8টা মার্ডার করেছে, একটি ছেলে 10টা মার্ডার করেছে, আর একটি ছেলে 12টা মার্ডার করেছে। তো আপনি কাকে রাখবেন একটু ভাববেন, প্রত্যেকেই মার্ডারার। সুতরাং প্রত্যেকটা তেল, সব তেল কটাই কিন্তু হার্ট ডিজিজ যার আছে বা হার্টের পেশেন্টদের জন্য খুব ক্ষতিকারক। এবং যাদের ডিজিজ নেই তাদের জন্য একটু বুঝে সুঝে খেতে হবে, কম খেতে হবে। আমি আগের ভিডিওতে বলেছি, নুন তেল চিনি সম্পর্কে বলেছি। তো সেই জন্য এই যে খাবার পার্টটা, যে হেলদি কোন পার্ট, আনহেলদি কোন পার্ট, পৃথিবীতে এত রকমের খাবার আছে, তার মধ্যে
খাবারকে আমরা মেনলি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। কতটা কার্বোহাইড্রেট আমাদের খাওয়া উচিত, কতটা প্রোটিন খাওয়া উচিত, কতটা ফ্যাট খাওয়া উচিত, এইগুলো আমাদের ইউজুয়ালি জানা উচিত। আমাদের নর্মাল খাবারে ইউজুয়ালি 50% কার্বোহাইড্রেট নিলে ভালো, 30% প্রোটিন হলে মোটামুটি ভালো, আর 20% ফ্যাট হলে ভালো। কিন্তু যাদের হার্ট ডিজিজের সম্ভাবনা আছে তাদের এই ফ্যাটটাকে কমিয়ে এনে 10% বা তারও নিচে করতে পারলে ভালো, এবং এই যে পার্সেন্টেজটা কমলো সেটাকে একটু কার্বোহাইড্রেট বা প্রোটিন দিয়ে মেক আপ করা যেতে পারে। প্রোটিন আমাদের অ্যাকচুয়ালি পার ডে পার কেজি বডি ওয়েট অনুযায়ী খেতে হয়। সেটা হচ্ছে 1 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট। একজন মানুষের যদি 70 কেজি বডি ওয়েট হয় তাহলে 70 গ্রাম প্রোটিন খেতে হবে, এবং সেখানে আমরা ভাবি বোধহয় 1 পিস মাছ মানে পুরোটাই প্রোটিন। পুরোটা প্রোটিন নয় কিন্তু। সেই জন্য আমরা যে প্রোটিনটা নিচ্ছি, আমি যদি 50 গ্রাম সাইজের একটা মাছ খাই তাহলে সেটাতে 50 গ্রাম প্রোটিন পেয়ে গেলাম এর না, সেই জন্য তারও ডিটেলসে যেতে হবে। একটা ডিম খেলে কতটা প্রোটিন আছে আমি সেগুলোর মাইনিউট ডিটেলসে যাচ্ছি না। ইভেন আমরা যখন অনেক সময় ভাবি যে মাছ বা মাংস খাচ্ছি, মানে অনেকে ভাবে মাছ মাংস খাওয়া মানে তো প্রোটিন খাওয়া, তাও নয়, সেখানেও ভুল আছে। মাছ বা মাংসতে প্রোটিন, ফ্যাট সব দুটোই থাকে। বিশেষ করে পাঁঠার মাংস বা গরুর মাংস আর বড় সাইজের মাছ, এগুলোতে প্রোটিনের চেয়েও কোলেস্টেরল অনেক বেশি থাকে। সেই জন্য ইউজুয়ালি হার্ট ডিজিজ পেশেন্টদেরকে আমি ডিসকারেজ করি যে মাছ মাংস এগুলো না খেতে। ডিমেতে দুটো পার্ট থেকে প্রোটিন আর ফ্যাটটা সেদ্ধ করলে ডিমে ভাগ হয়ে যায়, সাদাটা প্রোটিন হয়ে যায় আর ভেতরের ইয়েলো অংশ ওটা হচ্ছে ফ্যাট থাকে। যেন সাদা পার্টটা অনেক হার্ট পেশেন্ট খেতে পারে, হার্ট পেশেন্টদের খেতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ইয়েলো পার্টটা খাওয়া চলে না। এটা হচ্ছে মোটামুটি আমাদের খাবার দাবার সম্পর্কে একটা গ্রস আইডিয়া। ইন এ নাটসেল আমি বলি যে আমাদের 1 চামচ নুন, 2 চামচ তেল, 4 চামচ চিনি একজন পেশেন্টের জন্য বা একজন সাধারণ মানুষের জন্য একদিনের প্রাপ্য। একদিনের কোটা হচ্ছে এটা। যদি আমরা এটা মেনটেন করি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আমাদের ইউজুয়ালি খুব একটা রোগ জ্বালা হওয়ার কথা নয়। এরপরে আসি এক্সারসাইজে, কারণ ডায়েট এরপরে এক্সারসাইজ। আজকের দিনে আমাদের সকলের সেডেন্টারি লাইফ হ্যাবিট হয়ে যাচ্ছে। আমরা বাড়ির থেকে বেরোলেই আইদার আমাদের গাড়ি আছে অথবা অটো অথবা টোটো বা নানান রকমের যানবাহন। আমাদের আজকে টেকনোলজি খুব উন্নত, সেই জন্য আমরা সব রকমের গ্যাজেটস পাচ্ছি, সব রকমের সুবিধে পাচ্ছি। আমরা বেসিক্যালি আরামপ্রিয় হয়ে যাচ্ছি, এবং আমরা হয়তো বাড়িতে সিঁড়ি ইউজ না করে লিফট ইউজ করছি। আগেকার আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি হাঁটতেন, অনেক বেশি পরিশ্রম করতেন, অনেক ফিজিক্যাল লেবার তাদেরকে দিতে হতো। আজকে আমাদেরকে আর সেটা দিতে হয় না, এবং সেটা দিতে হয় না মানে আমাদের খুব খুশি হওয়ার কারণ নেই, কারণ সেটা দিতে হয় না বলেই আমাদেরকে বাকিটা হসপিটালে গিয়ে দিতে হয়। আমাদের রোজগারের টাকা পয়সা হসপিটালে গিয়ে দিতে হয়। আমাদের এত অসুস্থতা, আমাদের রোগ জ্বালা অনেক বেড়ে গেছে, হ্যাঁ, এবং আমরা অনেক পরিশ্রম, অনেক টেনশন, অনেক কিছু করে যে টাকা পয়সা রোজগার করছি, আমাদের যে অর্থ, সেটা আমরা হয়তো কর্পোরেট হসপিটালে দিয়ে আসছি। সুতরাং যদি আমরা আমাদের হেলথকে মেনটেন করতে পারি তাহলে আমরা বলতে পারবো হেলথ ইজ ওয়েলথ, এবং আমাদের ওয়েলথ খুব প্রোটেক্টেড হবে। সেই জন্য আমরা সেই প্রয়াসই আমি চালিয়ে যাচ্ছি। তো আমাদের সেকেন্ড রুল হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ সম্পর্কে বলার, এক্সারসাইজ না কোনো কমপ্লিকেটেড এক্সারসাইজ না। প্রত্যেক দিন যদি আমরা ওয়াকিং করতে পারি, ওয়াকিং ফর অনলি 35 মিনিটস, দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন। 35 মিনিট যদি হয় অ্যাট এ স্ট্রেচ। যদি আমি ব্রেক করি ওয়াকিংটাকে তাহলে প্রতি ব্রেকের জন্য 5 মিনিট অ্যাড করব। যেমন যদি আমি একবার না হেঁটে দুবার হাঁটি তাহলে ইট শুড বি 40 মিনিটস, 40 মিনিট, মানে আমি 20-40 দুবার হাঁটতে পারি। অথবা 45 মিনিট, মানে 15-15-15, 3টে যখন ব্রেক করলাম তখন 15-15-15। ওয়াকিংয়ের নর্মাল সিস্টেম হচ্ছে, ওয়াকিংয়ের 3টে ফেজ থাকে: ওয়ার্ম আপ, স্ট্যাটিক আর কুলিং। যে কোনো এক্সারসাইজ করতে গেলে এটা হচ্ছে ফেজ।
যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে গেলেও আমরা করতে পারি, যে কোনো ধরনের অ্যারোবিক অ্যানারোবিক যাই বলি, কোনো এক্সারসাইজ করতে গেলে আমরা এইভাবে মেনটেন করি। প্রথমে আমরা ওয়ার্ম আপ করি, তারপর একটা স্ট্যাটিক স্টেট মেনটেন করি, তারপর একটা কুল ডাউন। যেমন ওয়াকিংয়ে যদি আমি 45 মিনিট ওয়াক করি, তাহলে আমি এরকম করতে পারি যে প্রথম 15 মিনিট ধীরে ধীরে আমি ওয়াকিংয়ের স্পিডটা বাড়িয়ে একটা জায়গায় পৌঁছালাম, তারপরের 15 মিনিট ওই জায়গাটা মেনটেন করলাম, দ্যাট ইজ স্ট্যাটিক স্টেট। আর তারপরের 15 মিনিটে আমি আবার ধীরে 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 আমার যে নর্মাল পেস সেখানে নেমে এলাম, মানে স্লো করে দিলাম ওয়াকিংটা, তাহলে সেটা হলো কুল ডাউন। তো এইভাবে আমি হাঁটার একটা অভ্যাস করতে পারি। এছাড়া হচ্ছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা, এই সমস্তগুলো করতে পারি। আর একটা হচ্ছে মেডিটেশন বা প্রাণায়াম করতে পারলে অনেক ভালো, যদি করা যায় তাতে স্ট্রেসও অনেক কমে এবং বডির অনেক উপকার হয়। সেগুলো আমি পরে পরে বলবো, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ যোগা, প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন, ওটার লেকচার পরে আসবে। এখন আপাতত বোঝার জন্য আমাদের এক্সারসাইজ পার্টে এইটাই হচ্ছে এক্সারসাইজ। আর রুল 3 আমি বলবো যে আমাদের যদি কোনো অ্যাডিকশান আছে, আমরা অনেক সময় আমাদের সোসাইটিতেও আমরা দেখেছি প্রচুর অ্যাডিকশান, হ্যাঁ, বিশেষ করে টোবাকোর যে কত রকমের ফর্ম আছে, হ্যাঁ, সেই টোবাকো ইন এনি ফর্ম, কারণ টোবাকোর মতো এত খারাপ জিনিস পৃথিবীতে নেই এবং এর মতো ডেঞ্জারাস টক্সিক এলিমেন্ট পৃথিবীতে নেই। আমি পরে টোবাকো অ্যান্ড ইল হেলথ বলে আমার একটা টপিক আছে, আমি সেটা আলোচনা করব যে টোবাকোর কত রকমের খারাপ দিক আছে। 450 রকমের টক্সিক কেমিক্যাল থাকে টোবাকোর মধ্যে, তো সেটা আলোচনা করব, আমি পরের ভিডিওতে আসব। তো এই টোবাকো ইন এনি ফর্ম আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কোনো রকমের ফর্মেই যেন টোবাকো আমরা না নিই। এবং অ্যালকোহল অনেকে বলে অল্প আধটু অ্যালকোহল নিলে ডাক্তারবাবু কী আর খারাপ আছে, আরে আমি তো ওই 1 পেগই নিই। কেউ বলে ডাক্তারবাবু আমি না ম্যাক্সিমাম 2 পেগ পর্যন্ত, ওর বেশি আর যাই না। কিন্তু খেয়াল রাখুন যে একটা সময় আসবে যখন আপনার এই কন্ট্রোল আর আপনার মধ্যে থাকবে না, এবং এই টোবাকো বা অ্যালকোহল সব ক্ষেত্রেই খেলাটা শুরু হয় খুব ক্যাজুয়ালি, আমি খেলা খুব ক্যাজুয়ালি শুরু করি, কিন্তু খেলাটা শেষ হবে খুব সিরিয়াসলি, কারণ খেলাটা কিছুদিন পরে আর আমার হাতে থাকবে না, পুরো কন্ট্রোলটা চলে যাবে টোবাকো বা অ্যালকোহলের হাতে। তখন ও খেলবে, আমি দেখব। কারণ আমরা অনেক সময় ভাবি বোধহয় আমি সিগারেট খাচ্ছি, কিছুদিন পরে দেখা যায় সিগারেট আমাকে খাচ্ছে। বা অনেক সময় আমরা বলি যে এখন ও আর মদ খায় না, মদ ওকে খাচ্ছে। তো কথাটা অত্যন্ত সত্যি কথা যে এখন আর ও মদ খায় না, মদ ওকে খাচ্ছে। তো সেই জন্য বলবো যে, এবং অ্যালকোহলের খারাপ দিক হচ্ছে যদি 2 পেগ 3 পেগ ভাবছেন তাহলে আপনি হার্ট ডিজিজে মারা যাবেন, আর যদি তার চেয়ে একটু বেশি হয় তাহলে লিভার ডিজিজে মারা যাবেন, সিরোসিস হবে, হেপাটাইটিস হবে, অ্যাসাইটিস হবে, সব কিছু নিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গিয়ে মারা যাবেন। তো আপনি ডিসাইড করে নিন যে আপনি কার্ডিওলজিস্টের কাছে গিয়ে মারা যেতে চান নাকি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গিয়ে মারা যেতে চান। সুতরাং যদি সেরকম ইচ্ছা না থাকে তাহলে অ্যালকোহলটা ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে নেশার দিক। কোনো রকম নেশাই অ্যাকচুয়ালি কাম্য নয়, কোনো রকম নেশা যেন না থাকে। এটা হচ্ছে রুল 3। সো রুল 1, রুল 2, রুল 3। রুল 4 হচ্ছে আমরা সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে আমরা কতগুলো নাম্বারকে মনে রাখবো। সেই নাম্বারগুলো মনে রাখবো এবং ইউজুয়ালি রুটিন হেলথ চেক আপ হিসাবে আমরা সেগুলো চেক করব। আমি প্রত্যেক বছর 26 জানুয়ারি, আমি আপনারা অনেকেই জানেন যে আমি আর্মিতে মেজর ছিলাম, তো আমি দেশের কাজ করাকে একটা বড় কাজ বলে মনে করি। আমি নিজের কাজের সাথে সাথে আমার সমাজ, আমার দেশের কথা ভাবি এবং কাজ করতে থাকি। আমি 2016 সালে একটা ফাউন্ডেশন তৈরি করেছিলাম, ফাউন্ডেশনের নাম ছিল হেল্প ফাউন্ডেশন। তো এই হেল্প ফাউন্ডেশন লাস্ট 8 বছর কাজ করে চলেছে। 26 জানুয়ারি প্রত্যেক বছর আমরা রুটিন হেলথ চেক আপ করি এবং সেখানে অনেক পেশেন্টদের সুগার, হাইপার টেনশন এগুলো ডিটেক্টেড হয়, আমরা তাদেরকে অ্যাওয়্যার করি। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যান্ড ট্রিটমেন্ট অলসো, যাদের প্রবলেম আছে তাদেরকে ট্রিট করি। সুতরাং রুটিন হেলথ চেক আপ এটা খুব জরুরি এবং আমাদেরকে জানতে হবে যে এই রুটিন হেলথ চেক আপে আমরা কী কী জানতে পারি বা বুঝতে পারি। অ্যাকচুয়ালি আমাদের হেলথ কতটা ভালো আছে এটা জানার বা বোঝার জন্য খুব বেশি কিছু
পরিশ্রমও করতে হয় না, খুব বেশি টাকা পয়সাও খরচা করার দরকার নেই। কতকগুলো বেসিক প্যারামিটার যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে আমরা কতটা ভালো আছি। যেমন ফর এক্সাম্পল, আমি একদম বেসিক জায়গার থেকে শুরু করছি। আমার পালস কত আছে? নর্মাল পালস আমাদের হওয়া উচিত 72 থেকে 75। যদি আমাদের পালস 60 থেকে 80-র মধ্যে থাকে, ইট ইজ নর্মাল। সো দিস ইজ ওয়ান বেসিক প্যারামিটার। এটা চেক করার জন্য কোথাও পয়সা টয়সা খরচা করতে হয় না, অনেক কিছু পরিশ্রম করতে হয় না। আর এরপরে আমি আসবো ব্লাড প্রেশার। আমাদের নর্মাল ব্লাড প্রেশার 180, 120/80। 120 সিস্টোলিক প্রেশার, 80 ডায়াস্টোলিক প্রেশার। যদি এর থেকে 10 ওপর নিচে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, মানে 120-র জায়গায় 130 বা 120-র জায়গায় 110 কারুর সিস্টোলিক প্রেশার হলেও নর্মাল। আর কারুর যদি 80-র থেকে নর্মাল 90 পর্যন্ত হয় সেটা নর্মাল, আবার যদি 80-র থেকে 70 পর্যন্ত হয় সেটাও নর্মাল। তাহলে এই যে বেসিক চেক আপ, মানে একটা বেসিক ব্লাড প্রেশার চেক করলে আমি হার্ট হেলথ পালস ব্লাড প্রেশার দেখে অনেকটা ভালো বলতে পারবো। করোনা হওয়ার পরে অনেকেই আপনি দেখবেন যে প্রত্যেকের বাড়িতে আজকাল, আমার কাছে যদি স্যাচুরেশন মনিটর নাও থাকে, আমি দেখেছি প্রত্যেকের বাড়িতে একটা করে স্যাচুরেশন মনিটর আছে। ওটা দিয়ে আপনি অক্সিজেন স্যাচুরেশন ইন আওয়ার বডি পেয়ে যাবেন। সুতরাং আপনার অক্সিজেন স্যাচুরেশন কতটা আছে এর জন্য কোথাও যেতে হবে না, বাড়িতে বসে আপনি দেখতে পেতে পারেন। যদি এটা 94 থেকে 100-র মধ্যে থাকে এটা নর্মাল, যদি 94-এর নিচে থাকে তাহলে লো, এবং যদি 80-র নিচে হয় তাহলে তো খুব কেয়ারফুল হয়ে যেতে হবে, কারণ 80-র নিচে, 90-এর নিচেতেই কেয়ারফুল হওয়া উচিত। 80-র নিচে হলে তো খুব খারাপ অবস্থা। তো এটা হচ্ছে একটা স্যাচুরেশন। তাহলে পালস, ব্লাড প্রেশার, স্যাচুরেশন হয়ে গেল। এরপর চলে আসুন আপনার হাইট, ওয়েট। এর জন্যও কোথাও যাওয়ার দরকার নেই। হাইট আপনার কত আছে সেই অনুযায়ী ওয়েট হয়। হাইট যত ইঞ্চি হবে, আপনি ফুট আর ইঞ্চকে ইঞ্চে কনভার্ট করুন, যত ইঞ্চি হাইট হবে আপনার ওয়েট তত কেজি হওয়া উচিত ফর মেল, এবং ফর ফিমেল যত ইঞ্চি হাইট হবে তার থেকে 2 থেকে 3 কেজি ওয়েট কম হবে। তো এটা হচ্ছে হাইট ওয়েট। হাইট ওয়েট হলে আপনি চাইলে বিএমআই ক্যালকুলেট করে নিতে পারেন। আজকাল স্মার্টফোনে চাইলেই হাইট ওয়েট পুট করলেই আপনি বিএমআই পেয়ে যাবেন। 23 পর্যন্ত বিএমআই একদম অ্যাবসলিউটলি নর্মাল। 25 পর্যন্ত বিএমআই হলেও খুব বেশি চিন্তা নেই, একটুখানি লাইফস্টাইল ঠিকঠাক করলে আমাদের চলে যাবে। কিন্তু 25-এর বেশি বিএমআই হলে বি কেয়ারফুল। হ্যাঁ, এবং মেটাবলিক সিনড্রোম আমি পরে আসবো। এই বিএমআই রিলেটেড মেটাবলিক সিনড্রোম আমার পরের লেকচারে থাকবে, অন্য লেকচারে। সুতরাং হাইট, ওয়েট, বিএমআই এটা বুঝে গেলেন। এরপর যেটা আপনি আসবেন সেটা হচ্ছে যে সুগার। খুব বেসিক প্যারামিটার। ইভেন লোকের বাড়িতে অনেকের সুগার মেশিন আছে, দেখতে পাবেন। সুতরাং এই সুগারের 2 থেকে 3 ধরনের প্যাটার্নের সুগার বুঝবেন এবং চাইলে চেক করে নেবেন। যেমন সুগার, একটা ফাস্টিং সুগার। ইউজুয়ালি আমরা সারা রাত না খেয়ে সকালবেলায় যে সুগারটা, খালি পেটে সুগার, সেটাকে ফাস্টিং সুগার বলি। মেডিকেল সায়েন্স বলে 8 থেকে 10 ঘন্টা যদি কোনো কিছু না খেয়ে সুগার করি সেটাকে ফাস্টিং সুগার, একই ব্যাপার। আবার সেটার নর্মাল রেঞ্জ হচ্ছে মোটামুটি 70 থেকে 110। এবারে যদি মনে রাখার সুবিধাতে আমরা বলতে পারি যে 100 মনে রাখুন, যে ফাস্টিং সুগার 100-র আশপাশে হবে। এটা হচ্ছে একটা মোটা ফিগার, মনে রাখুন 100। পিপি সুগার মানে খাওয়ার 2 ঘন্টা পরে কত সুগার, একবার চেক করে দেখুন। যদি 140, 150 হয় তাহলে ঠিক আছে, কিন্তু 150-এর ওপরে হলে একটু কেয়ারফুল হতে শুরু করুন। র্যান্ডম সুগার মানে খাবার 2 ঘন্টা পরে এবং খালি পেট বাদ দিয়ে বাকি সারাদিনে যে টাইমটা, সেটাকে র্যান্ডম সুগার বলে। সেই সময় সুগার কত সেটা চেক করলে র্যান্ডম সুগার পাবেন। তো সেটা দেখে নিন। তো সেটা যদি 150-র আশপাশে মনে রাখুন। খুব কঠিন কিছু, নাম্বারগুলোও খুব কঠিন কিছু না, প্রসিজিওরও কঠিন না, খরচাও কিছু নেই। এছাড়া সুগারের একটা, যাদের সুগার আছে, মানে ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটা ভালো মার্কার আছে, সেটাকে বলা হয় HbA1c। হ্যাঁ, গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এই গ্লাইকেটেড হিমোগ্লোবিনটা অ্যাকচুয়ালি একটা ভালো মার্কার। সুগার পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট করার জন্য, মনিটরিংয়ের জন্য আমরা অনেক সময় ইউজ করি। অনেক সময় কারোর সুগার হলে যদি ডাউট থাকে তাহলে আমরা HbA1c চেক করি, কারণ এই HbA1c 3 মাসের অ্যাভারেজ সুগার বলতে পারে। তো নর্মাল লোকজনদের HbA1c 6 বা 6.5-এর মধ্যে থাকা উচিত, এবং যাদের সুগার আছে তাদের জন্য 6.5 to 7-এর মধ্যে থাকা উচিত। আর যদি 7-এর বেশি থাকে তাহলে সেটা অ্যাবনর্মাল।
এটাও একটা সিম্পল ব্যাপার। সুতরাং এগুলো হয়ে গেল। এছাড়া এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড লেভেল, স্পেশালি ফর হার্ট ডিজিজ। আমাদের রুটিন চেক আপই আছে লিপিড প্রোফাইল, অনেক সময় দেখেছেন ডাক্তাররা লিপিড প্রোফাইল রুটিন হিসাবে দেয়া থাকে। সেখানে হচ্ছে কোলেস্টেরল কত থাকবে, 130-এর মধ্যে কোলেস্টেরল থাকবে, ট্রাইগ্লিসারাইড থাকবে 100-র মধ্যে, এইচডিএল কোলেস্টেরল ইউজুয়ালি 40 বা তার বেশি মেলেদের জন্য এবং 45-এর বেশি ফিমেলদের জন্য হলে খুব ভালো হয়, সেটা একটু খেয়াল রাখুন। আর এছাড়া হচ্ছে এলডিএল কোলেস্টেরল নর্মালি 100-র নিচে থাকা ভালো। আর যাদের ডায়াবেটিস বা অন্যান্য কোনো রোগ আছে তাহলে তাদের ক্ষেত্রে, বা হার্টের প্রবলেম আছে, করোনারি আর্টারি ডিজিজ আছে, এই ধরনের যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে 70-এর মধ্যে থাকা উচিত। কিন্তু এটা যত কম থাকবে ততটাই ভালো। স্পেশালি যাদের হার্ট ডিজিজ আছে তাদের যদি এটা 50-55 এরকমও থাকে তাহলেও খুব ভালো হয়। সুতরাং এইটা হচ্ছে লিপিড প্রোফাইল। এছাড়া অন্যান্য সেরকম কিছু বেসিক প্যারামিটার যেগুলো বলছি, এইগুলোর থেকে আমি আপনাকে 50% ডায়াগনোসিস করে দেবো আপনি কতটা সুস্থ আছেন, কতটা ভালো আছেন। এবং এর জন্য অলমোস্ট হয়তো ম্যাক্সিমাম হলে আপনার কয়েকটা টাকা খরচা হবে, 200-500 টাকা খরচা হতে পারে, 1000 টাকার মধ্যে হয়তো খরচা হবে, তাতে আপনি পেয়ে যাবেন। এছাড়া কিছু টেস্ট আছে যেগুলো হার্ট রিলেটেড টেস্ট, আমি সেগুলো পরে আসবো। যাদের হার্ট ডিজিজ এবং হার্ট রিলেটেড কী টেস্ট করা উচিত, কী করলে বোঝা যাবে, সেগুলো আমি পরে আলোচনা করব। আপাতত এইটা হচ্ছে নো ইয়োর নাম্বার। সুতরাং নো ইয়োর নাম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আপনাদের রুটিনলি একবার যদি মনে হয়, বিশেষ করে যাদের 40 বছর বয়স হয়েছে, 40 বছর বয়সের পরে রুটিন একটু চেক আপ চাইলে করানো যেতে পারে। আমি যেটা বললাম, এই চেক আপটা আমরা প্রত্যেক বছর 26 জানুয়ারি আমার বাড়িতে ফ্রি ক্যাম্প করে চেক করি। যদি আপনারা চান তাহলে আমাদেরকে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার আপনারা পাচ্ছেন। আমাদের হেল্প ফাউন্ডেশন এটা অর্গানাইজ করে। সুতরাং ফ্রিতে এসে আপনারা চাইলে আমার এখানে চেক আপ করে যেতে পারেন। আমার কাছে বহু দূরের মানুষরা আসেন, কারণ শুধুমাত্র ফ্রি হেলথ চেক আপ থাকে না, আমার ওই দিনে প্রায় 15-20 জন ডাক্তারবাবু থাকেন, বিভিন্ন স্পেশালিটির ডাক্তারবাবু থাকেন। যদি অন্যান্য প্রবলেম থাকে তাহলে সেগুলোও চেক করা যায়। আমি এই বেসিক চেকের সাথে আরও অন্যান্য চেক করাই, যেটা প্রায় 5-6-7 হাজার টাকার টেস্ট আমি ফ্রি করাই। কারণ আমি কোম্পানিদেরকে রিকোয়েস্ট করি যে আমরা সারা বছর পেশেন্টদেরকে একদিন অন্তত আমরা পেশেন্টদের জন্য ডেডিকেট করব এবং তাদের জন্য আমরা কিছু টেস্ট, কিছু মেডিসিন এবং সার্ভিস আমরা তাদেরকে দেবো। সেই 26 জানুয়ারি যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। এই যে বেসিক চেক আপ আমরা করে দেবো, আপনি কেমন আছেন, আপনার হার্ট হেলথ কেমন আছে, আপনার ডায়াবেটিস আছে কি না, বা আপনার যদি কিছু প্রবলেম থাকে সেটার যদি কোনো ট্রিটমেন্ট করা যায়, সমস্ত কিছু করার আমরা চেষ্টা করব। আশা করছি আপনারা যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলের আরেকটা ফর্ম এ সাইন অফ লাভ, সেই জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভালো থাকবেন।